ভাই আমাকে কেন দেখাচ্ছিস? তুই বলে দে না এগুলোর মধ্যে সব থেকে সেফ কোনটা হবে, সেটাই লাগিয়ে ফেলবো। সবকটাই ঠিক আছে ভাই, চোখ বন্ধ করে তুলে নে, সবকটাই একই রকম। চল এটাই লাগিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। এটা সত্যি বলতে তো আমার এটা মনেই নেই কবে আর কখন এই ফোনটা তুলে নিয়ে এসেছিলাম। খুব ভালো ভাই, চল পরে দেখা হবে। হ্যাঁ শালা নকল সিম কার্ড আর চুরির মোবাইল দিয়ে কাউকে হুমকি দেওয়ার মজাই তো ভাই আলাদা, বুঝলি তো? খেলা শুরু হয়ে গেছে নিতিন, আর এই খেলায় আমরাই জিতবো, তুই শুধু দেখে যা। হ্যালো গিরিশ বাবু, আমি এখন এমন একটা ফাটাফাটি ডায়লগ দেব না যে আপনার হালুয়া টাইট হয়ে যাবে, আর তখন আপনি ভয় পেয়ে জিজ্ঞাসা করবেন কে বলছেন। কে বলছে? বলেছিলাম না, আপনি এটাই জিজ্ঞাসা করবেন। চলুন, জিজ্ঞাসা যখন করলেন তখন বলেই ফেলি, আমি যমরাজ কথা বলছি। আপনার জীবনের প্রতিটা ইঞ্চি, প্রতিটা স্কোয়ার ফুট এখন আমার হাতে। শুনলাম আপনি নাকি অনেক জমি কিনেছেন। শোনো, তুমি যেই হও যমরাজ, আর যমরাজকে তুমি যেই হও বলতে নেই গিরিশ বাবু। যদি রেগে যায় না তবে প্রাণটাই নিয়ে নেবে, যদি বাঁচতে চাও তো তাহলে 1 কোটি টাকা ক্যাশ রেডি রাখো। দেখো, তুমি যেই হও আমার কথা মন দিয়ে শোনো। আমার কাছে বাজে খরচের টাকা বা সময় কোনোটাই নেই, আর যেন ফোন না আসে। তাহলে আমরা ধরে নিই যে আপনার জীবনের কোনো মূল্য নেই, যেটা আপনি আমাদের গুলি খেয়ে হারাতে চাইছেন। এইভাবেই কিছুদিন হুমকি দিয়ে যাব। কিন্তু পুলিশ ফোন ট্রেস করবে না? অবশ্যই করবে, কিন্তু ততদিনে আমরা সিম কার্ড পাল্টে ফেলবো। প্রতিটা নকল সিম কার্ড আর চুরি করা মোবাইল ইনস্ট্রুমেন্টগুলো পুলিশের সাথে টম এন্ড জেরি খেলা খেলবে, আর ততদিনে আমাদের খেলা শেষ হয়ে যাবে। কাউকে নয় কথার মানে কি? কে ফোন করেছিল? আরে কেউ নয়, কোনো মাথা খারাপ ছেলে হবে। দেখো, আমি জানি যে তোমাকে কেউ হুমকি দিচ্ছে। তুমি পুলিশের কাছে কেন যাচ্ছ না? কুন্তি, আগে তুমি শান্ত হয়ে বসো তো। কিন্তু বাবা, তুমি সবকিছু সবসময় লাইটলি কেন নাও? কারণ আমার সংস্কার, আমার বড় হয়ে ওঠা এটাই শিখিয়েছে যে কুকুরকে চিৎকার করতে দাও, হাতি তার নিজের রাস্তায় সোজা হেঁটে যাবে। তুমি কেন বুঝছো না? তুমি ঠিক হলেও বাকিরা তো আর ঠিক নয়। যদি তোমাকে কেউ কিছু করে দেয় তাহলে ভেবে দেখেছো আমাদের কি হবে? এমনিতেও সৌরভের চলে যাওয়ার দুঃখটা কেউ ভুলতে পারেনি এখনো। বাবা, তুমি বিজনেস করো না, এইসব পলিটিক্স এগুলো ছেড়ে দিলেই তো ভালো। কারণ মামুনি, পরিশ্রম করে তৈরি করা নিজের কোনো জিনিস কারোর ভয়ে ছাড়তে নেই। একটা ট্রাক দিয়ে আমি ট্রান্সপোর্ট বিজনেস শুরু করেছিলাম। মায়ের কৃপায় আজ আমাদের কাছে সবকিছু আছে। আরে খাওয়া শুরু করো তোমরা। এবার হুমকির গুলি সব শেষ, আসল গুলি চালানোর সময় এসেছে। ভাই, আমাকে একটা বন্দুক দে, আমিও গুলি চালাবো। না, তুই শুধু বাইক চালাবি। না, ওতে কোনো মজা নেই। তোর মজা চাই তো, সেটা তোকে আমি এক্ষুনি পাইয়ে দেব, কিন্তু কাল সকালের জন্য তৈরি থাকিস। ওখানে যাব আর গিরিশ বাবুর খেল খতম, আর আমাদের কাহিনী শুরু। ঠিক আছে। গিরিশ কৌশল বার্মের শহরের একজন খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। তার বেশ ভালো ট্রান্সপোর্টের বিজনেস ছিল, প্রপার্টিতেও ডিলিংস ছিল, আর এই সবের সঙ্গে সঙ্গেই তিনি পলিটিক্সেও বেশ অ্যাক্টিভ ছিলেন। এইরকম একজন ব্যক্তিকে খুন করার অর্থ রঙ্গমঞ্চের মুখ্য চরিত্রকেই প্রথম পর্বেই মঞ্চ থেকে বের করে দেওয়ার মতো ছিল। কিন্তু এই মঞ্চের রঙ্গ ভঙ্গ হলো। এই হত্যাকাণ্ডের গল্পে এমন কিছু মোড় এলো যা নাট্যকার কল্পনাতেও আনতে পারেননি। এই আউট অফ স্টোরি ইম্প্রোভাইজেশনস, কাহিনীতে আসা এই না বলা টুইস্ট পুরো রঙ্গমঞ্চকে ওলটপালট করে দিল। আরে আয় ভাই আয়, কি কেমন আছিস? কি জুই, শোন ভাই, এই আমার ফিক্সড মাল, তুইও আজকে তোর ইনিংস শুরু করে দে। কি হ্যাঁ, কি শোনা?
ওটাকে কি ধরছো সোনা? আমি আছি না, আমাকে ধরো না। হ্যাঁ, কি আছে এসব? রাজেশ খবর পাক্কা তো? হ্যাঁ স্যার, ওখানকার মেন দালাল হলো রাশিদ। ও আমার ভালো ইনফর্মার। ওই বলেছে দামোদর আজকে কোনো মহিলার সঙ্গে ওখানে থাকবে। সাহেব, আপনি সব ঠিকঠাক আছে তো? এই দামোদর কোন ঘরে আছে? সাহেব, আমাদের খদ্দেরকে আমরা দাম দিয়ে চিনি, নাম দিয়ে নয়। এই, তুই তো ডায়লগবাজি বন্ধ কর। এখন বল দামোদর কোথায়? আমরা ভালো করেই জানি এখানকার কোনো ঘরেই ও আছে। আরে সাহেব, ধান্দার সময় সব ঘরে কোনো না কোনো বাবুকে তো নিশ্চয়ই পাবেন। তাহলে ধরে নে তোর খারাপ সময় শুরু হয়ে গেছে। রাজেশ, হ্যাঁ। সরোজিনী, এখানে সব কটা ঘরের মধ্যে যতগুলো লোক আছে সবাইকে টেনে বার করো আর লাইন আপ করো। মুভ। এই চল বাইরে বেরো। কি হয়েছে স্যার? তোকে বেরোতে বললাম তো। কিন্তু হয়েছেটা কি স্যার? চলবেন তো স্যার? হ্যাঁ, আরে স্যার বলুন না স্যার, কি হয়েছে? আচ্ছা, দুটো বন্দুক সঙ্গে নিয়ে ঘুরিস? আরে না না স্যার, এগুলো আমার না স্যার। এই, এগুলো কি তোর? না বাবু, এগুলো ওরই। এ কি বলছিস তুই? হ্যাঁ, এগুলো আমার না স্যার, এগুলো আমার না। সাহেব, এখন আপনিই বলে দিন এদের মধ্যে কে দামোদর, যাতে আজকের পরে এখানে ও ঢুকতে না পারে। স্যার, দামোদরকে তো পাওয়া গেল না, একে পাওয়া গেছে। দুটো বন্দুক সঙ্গে নিয়ে ঘোরে। এর নাম কি? বিনয় পরিহার। বলছে এই বারমেরেই নাকি থাকে। কার জন্য কাজ করিস তুই? স্যার, কারোর জন্য না তাহলে এই দুটো পিস্তল কোন খুশিতে নিয়ে ঘুরছিস? হ্যাঁ স্যার, এটা নিজের সেফটির জন্য রাখি। স্যার, দামোদরকে তো পেলাম না, কিন্তু এই রেটে আর একটা লোককে ধরেছি যার নাম হলো বিনয় পরিহার, আর ওর কাছে দুটো পিস্তলও পাওয়া গেছে। কে এই বিনয় পরিহার? দুটো বন্দুক, দুটো থাপ্পড়, আর দুটো গানই লোডেড, এক একটা 6টা করে গুলি, মানে 12টা গুলি স্যার। তাহলে তুমি বলতে চাইছো রস্তগি যে এই বিনয় পরিহার আরো 12টা থাপ্পড় খাবে? আরে স্যার, আমি তো বলেই দিয়েছি স্যার, আমি কোনো দামোদরকে চিনি না। দামোদরের কথা ছাড় না, আমি না তোকে চিনতে চাই। তুই কে রে বিনয় পরিহার? আর দুটো বন্দুক নিয়ে কেন ঘুরছিলিস? স্যার 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 দাঁড়ান স্যার, আমি বলছি দাঁড়ান স্যার। স্যার, ওই বন্দুক দুটো আমারই স্যার। আমি বন্দুক সাপ্লাই করার কাজ করি স্যার, কিন্তু স্যার আমি কোনো দামোদরকে চিনি না, সত্যি বলছি স্যার। রস্তগি, ইলিগাল আর্মস অ্যাক্ট লাগিয়ে দাও, আর ততক্ষণ পেটাতে থাকো যতক্ষণ না দামোদরের খোঁজ দিচ্ছে। স্যার স্যার স্যার, আমি সব সত্যি বলেছি স্যার, স্যার সত্যি বলেছি, আর মারবেন না স্যার। বিনয় পরিহার বার্মেরের বিজনেসম্যান গিরিশ কৌশলকে খুন করতে চলেছিল। এক রাত আগে সে একটা কোঠা থেকে ধরা পড়ে যায়। পুলিশ তাকে নয়, অন্য কোনো ক্রিমিনালকে খুঁজছিল, কিন্তু এবার বিনয় ধরা পড়ল। বিনয় কি নিজের প্ল্যানের বিষয়ে পুলিশকে কিছু বলবে? আগামী দিনগুলিতে এই কেসটি এমনভাবে পুরোপুরি উল্টে গেল, এমনভাবে ডিগবাজি খেতে লাগলো, যা বিগত বহুদিন যাবৎ ইনভেস্টিগেশন টিম দেখতে পায়নি, হয়তো কখনোই আগে দেখেনি। কি বলেছিলাম আমি? শুধু শুধু লোকে হুমকি দেয়, বন্ধ হয়ে গেল তো, পুলিশের কাছে যেতেও হলো কিন্তু না। এতদিন ধরে যে আমাদের চোখে ঘুম ছিল না, তার কি? একটা কাজ করি, কোথাও দূরে চলে যাই ছুটি কাটাতে। যত ঘুমোতে চাও ঘুমিও, হ্যাঁ, উঠলে সুন্দর লাগবে। তুমিও না সব কথায় মজা করো। রাতে ডিনারে যাব, ঠিক আছে? হ্যালো রমেশ, বল। আজকে ও একাই বেরিয়েছে, ড্রাইভার নেই, নিজেই গাড়ি চালাচ্ছে। তাহলে তো আমাদের জন্য ভালোই হয়েছে। শোন ভাই, 5 দিন ধরে শুধু নেট প্র্যাকটিসই চলছে। চল আজকে ম্যাচটা খেলেই ফেলি। হ্যাঁ ভাই, গেম খেলার সময় তো এসেই গেছে। 3 দিন ধরে একা অফিসে যাচ্ছে। তাহলে একদম আউটই করে দি না। এলবিডব্লিউ, ক্লিন বোর, রান আউট, যা তুই বলবি, কিন্তু ভাই আউট করতে হবে। ব্যাক টু প্যাভিলিয়ন। এই দেখুন স্যার, মোট 3টে বুকিং আছে এই সপ্তাহে, 4টে গাড়ি যাবে।
ঠিক আছে। আচ্ছা, ওই অশোক বাবুর ফোন এসেছিল, একটু জিজ্ঞেস করবেন তো কি দরকার। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ওই অতুল কোথায়? স্যার ও তো আর একটা সাইটে গেছে। হ্যাঁ স্যার, নমস্কার। সবকিছু ঠিকঠাক চলছে তো? মানে টাইম আর বাজেট? স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার টাইম আর পয়সা আমি দুটোই বাঁচিয়ে দেবো। স্যার আমি এখানে একটা প্লট দেখে রেখেছি, এই এলাকার খুব ধারে কাছেই। কোথায়? এই তো হাইওয়ের পাশেই। এখানে যদি একটা এসি রেস্টুরেন্ট খোলা যায় না, তাহলে সোনায় সোহাগা। আপনি বললে পরে পার্টির সাথে কথা বলি। হ্যাঁ, ঠিকঠাক দাম হলে নিয়ে নেব। আচ্ছা শোন, বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা হয়েছে? ওনার ওই বাকি 2 বিঘার জন্য মনস্থির করেছেন? আরে না স্যার, বারণ করছেন, অনেকবার চেষ্টা করেছি। একটা কাজ করি স্যার, আরেকবার চেষ্টা করে দেখি শেষবারের মতো। আমাদের কাজ হলো সততার সঙ্গে জিজ্ঞেস করা, চেষ্টা করে যাওয়া। যে জমি বেচতে চায় না, বেচবে না। হ্যাঁ বলো ভাই, কি হয়েছে? ওটাই বিশ্বনাথ বাবু, আপনাকে অনুরোধ, শেষবার জিজ্ঞাসা করছি। তুমি শেষবার জিজ্ঞাসা করছো কিনা জানি না, কিন্তু আমি শেষবার বলছি তোমাকে, ওই 2 বিঘে জমি আমি তোমাকে কিছুতেই দেবো না। দিব্যি করে বলছি, আপনাকে কিন্তু ভালো দাম পাইয়ে দেবো। ওটা আপনার কি কাজে লাগবে বলুন তো? নিষ্ফলা জমি, কোনো কাজে বাজেই লাগে না। জমি নিষ্ফলা হোক আর সোনার খনি হোক, ওটা আমার ছিল, আমারই থাকবে। বুঝতে পেরেছো তুমি? নাও বাবা, খেয়ে নাও। কি ব্যাপার, কি ভাবছো এত? আর কে ফোন করেছিল? ওই তো গিরিশ কৌশলের এজেন্ট, ওই অতুলের। ওরা আবার কি চাই? ছায়ার মতো পেছনে লেগে আছে জমিটাকে কেনার জন্য। কতবার আমি বলেছি যে আমি জমি বেচবো না, ও তো শুনছেই না। আমি 1 ইঞ্চিও দেবো না। ও ভেবেছেটা কি? হ্যাঁ, আমি আর অরুণ বেরিয়ে যাচ্ছি, 1 ঘন্টা বাদে তুইও বেরিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওখানে দেখা হবে। ঠিক আছে, চল। ঠিক আছে তো? কি বললো উকিল? উকিল বলছিল যে তোর ওপর আর্মস অ্যাক্ট লাগিয়েছে, আর ওতে বেল পাওয়া খুবই মুশকিল, প্রায় পাওয়াই যায় না। আরে না রে ভাই, এই টাকা দিয়ে না সব নাকে হ্যাতে বদলানো যায়। ভাই হয়তো বদলে দেয়, কিন্তু তার জন্য তো টাকা থাকা দরকার। বিনয়, আমাদের সব টাকা শেষ হয়ে গেছে ভাই, হাত একদম খালি। গিরিশ কৌশলকে খুন করতে বেরিয়ে বিনয় পরিহার জেলে পৌঁছে গেল। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার জন্য মামলা চলছিল, কিন্তু গিরিশ কৌশলের খুনের ষড়যন্ত্র আবারও করা হলো। কে প্ল্যান করলো? কিভাবে তা সফল হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর পুলিশের হাতে এত সহজে আসবে না। হাই বাবা। হ্যালো সোনা। বাবা ওই দেখো, ওরা কারা? আরে কিছু আছে? বাবা ওঠো না, বাঁচাও, প্লিজ ওঠো, প্লিজ ওঠো, বাবা প্লিজ ওঠো। ক্লোজ রেঞ্জ থেকে 4টে গুলি করা হয়েছে। অন দ্য স্পট ডেথ হয়েছে। 2টো গুলি এখানে বুকে করা হয়েছে আর 2টো পেটে। স্যার 2জন লোক ছিল, ওরা হেলমেট পরেছিল। হঠাৎ করে গেটের ভেতরে চলে আসলো, আর যখনই বাবা বাড়ির ভেতরে আসছিল তখনই ওরা বাবাকে গুলি করে দেয়। মাধুরী প্লিজ, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। তুমি ওদের ব্যাপারে যতটা আমাদেরকে বলতে পারবে, আমরা ওদেরকে তত তাড়াতাড়ি ধরতে পারবো। ওদের দুজনের সঙ্গে কি আরো কেউ ছিল? ফায়ারিং করে ওরা পালালো কি করে? স্যার আমি তো বাবার দিকে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমি একটা বাইকের যাওয়ার আওয়াজ শুনেছিলাম। আর কিছু বলতে পারবে?
মানে আর কিছু মনে নেই? স্যার সবকিছু এত ফাস্ট হয়ে গেল, কিছু বুঝতেই পারিনি। ওদের এজ কিরকম হতে পারে? মানে বলতে চাইছি, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমার কি মনে হয়েছে ওরা ইয়াং ছিল নাকি? হেলমেট পরেছিল আর রাতও যথেষ্ট ছিল, তাই কিচ্ছু বুঝতে পারিনি। আর তুমি পরে ভেতর থেকে বাইরে এসেছিলে? হ্যাঁ স্যার, আমি আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর দিদি যখন চেঁচালো, আমি আর মা দৌড়ে বাইরে যাই। কুন্তি দেবী, সরি, কিন্তু আমি আপনাকেও কিছু প্রশ্ন করতে চাই আপনার স্বামীর বিজনেসের ব্যাপারে। স্যার, এই গিরিশবাবুর বিজনেস অনেক ছড়িয়েছিল। ট্রান্সপোর্ট, প্রপার্টি, জমি জায়গা কেনা বেচা, আলাদা আলাদা ব্যবসায় পার্টনারশিপ। গত কয়েকদিনে বেশ কিছু জমি কিনেছিলেন। আর তার সাথে রাজনীতিও। আগে হ্যাঁ স্যার। বিজনেস রাইভেলরি, জমি জমা, পলিটিক্স, অনেক শত্রু থাকার কথা। শহরে একটা চাপা উত্তেজনা চলছে। আসলে গিরিশবাবু ক্লিন পলিটিশিয়ান হিসেবে পরিচিত, অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিলেন। আর হ্যাঁ স্যার, বার্মের বন্ধেরও একটা প্ল্যান চলছে স্যার। হেলমেট পরা দুটো লোক, দুটো গুলি বুকে, দুটো গুলি পেটে। রাস্তবি কোনো প্রফেশনাল কিলারের কাজ মনে হচ্ছে। একদমই স্যার। তাহলে শুরুটা এখান থেকে করা যাক। আমাদের সমস্ত খোঁজগুলোকে কাজে লাগিয়ে দাও। আর খোঁজ নাও এত বড় লোকের সুপারি কে দিয়েছিল এবং কেন দিয়েছিল। স্যার, কুন্তি দেবী আমাদের বলেছিলেন যে হুমকি কয়েক সপ্তাহ আগে থেকেই আসা শুরু হয়েছিল। আমি ওকে অনেকবার বলেছি স্যার যে পুলিশের কাছে প্লিজ কমপ্লেন করো, কিন্তু ও হুমকির ফোনগুলো হালকাভাবে নিত। আমার ভেতর থেকে একটা ভয় কাজ করত, মনে হয়েছিল এরকম কিছু একটা হবে। কে হুমকি দিচ্ছিল গিরিশ কৌশলকে এবং কবে থেকে? স্যার, গিরিশবাবুর ফ্যামিলি বলেছে ওদের ওই রাতটা মনে আছে যখন প্রথম হুমকির ফোনটা এসেছিল। 12 এপ্রিলের রাত ছিল স্যার। তারপর আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে কে এরকম হুমকি দিচ্ছে। তারপর থেকে হুমকির ফোনগুলো প্রায়ই আসতো। হ্যাঁ কুন্তি, আজও হুমকি এসেছে, তবে প্রত্যেকবারের মতন আমি কাটিয়েও দিয়েছি। কি বলছে ওরা? ওরা কি আর কি চায়? 1 কোটি টাকা চায়। ফোনটা কে করছে জানি না, তবে পেশাদার কোনো লোক করছে বলেই মনে হয়। এই হুমকি দেওয়ার পর্ব কতদিন ধরে চলছিল? কিছুদিন পর্যন্ত চলেছিল স্যার, তারপর আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। 1 কোটি টাকা ডিমান্ড করেছিল। তবে স্যার, গিরিশবাবু যদি সব প্রপার্টির এস্টিমেট করা যায় তাহলে কম করে উনি 50 থেকে 100 কোটি টাকার মালিক। রাস্তবি খোঁজ নাও এই হুমকিটা কে দিচ্ছিল এবং কার কথায় দিচ্ছিল, তারপর বন্ধ হলো কেন? আমার হুমকিটা এবং তার প্যাটার্ন দুটোই ডাউট লাগছে। গিরিশ বাবুর হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। গিরিশ বাবুর হত্যাকারী ফাঁসি চাই, ফাঁসি চাই। গিরিশ কৌশল খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। গিরিশ কৌশল খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। গিরিশ কৌশল অমর রহে, অমর রহে, অমর রহে। গিরিশ কৌশল অমর রহে, অমর রহে, অমর রহে। গিরিশ কৌশল অমর রহে। গিরিশ কৌশলের এই ভয়ঙ্কর খুনের কারণে তার সমর্থকরা ক্ষোভে রাস্তায় নেমে এলো। শহরের নানা জায়গায় বন্ধ সফল হলো, অশান্তি জারি রইল। বলো হরি, হরি বল, 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 বলো হরি। গিরিশের কারবার খুব ভালোভাবেই চলছিল, বড়ও হচ্ছিল। ওর একটা ভালো সিকিউরিটি রাখা দরকার ছিল। কি দিনকাল পড়েছে, যে মানুষের জন্য কিছু করে, সময় দেয়, উপকার করে, তার সঙ্গে এইরকম হয়। আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি আর নেই। এই তো পরশুদিনই আমাকে বলছিলেন বিশ্বনাথের সঙ্গে কথা বলো, ওর 2 বিঘে জমি বেচবে কিনা। এসব বিষয়ে কথা বলে আর লাভটা কি আছে? উনি শুধু এটাই ভুল করেছিলেন, ঠিক মতো আমাকে দাম দেননি, আমি তাই জমিটা দিইনি। অত কম দামে আমার জমিটা বেচতে ইচ্ছেই হয়নি। সবই কপালে লিখন। দেখুন না, এই পরিবারের কপালটা কেমন অদ্ভুত। গত বছর একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, আর এখন গৃহকর্তা গিরিশবাবুও চলে গেলেন।
স্যার আমি ওনার ট্রান্সপোর্টের বিজনেসের ম্যানেজার। গিরিশবাবু প্রপার্টিতে অনেক ইনভেস্ট করেছিলেন আর ওনার সমস্ত প্রপার্টি আমি দেখাশোনা করি। স্যার গিরিশবাবু গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছিলেন, তবে উনি পলিটিশিয়ান ছিলেন না, একজন কর্মী ছিলেন আর শুভাকাঙ্ক্ষীও। পাবলিকের জন্যই ভাবতেন উনি। আমি মার্বেল এক্সপোর্ট করি স্যার। গিরিশবাবু আমার 30% পার্টনার ছিলেন। অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু ফিনান্সের কোনো কমিটি ছিল না ওনার দিক থেকে। আচ্ছা, ওনাকে খুন করিয়ে কার লাভ হতে পারে? এটা বলা খুব মুশকিল স্যার। কেন? অনেকেই আছে নাকি যাদের লাভ হতে পারে? না স্যার, উনি মারা গেলে নয়, বেঁচে থাকলেই লোকের বেশি লাভ হতো। যারাই ওনার ছত্রছায়ায় আসতেন বা ওনার বন্ধু হতেন তাদের তো খুবই লাভ হতো। তো প্রহ্লাদ বাবু কেউ ওনাকে মেরে ফেলেছে আর বলে মেরেছে, ওনাকে হুমকি দেওয়া হচ্ছিল। গিরিশবাবু এরকম হুমকিতে কোনোদিনই ভয় পাননি। উনি এত বড় লোক ছিলেন, এমন কেউ না কেউ তো ছিলই যারা ওনার ওপর হিংসে করত। এই হিংসে করা বা হুমকি দেওয়ার লোক অথবা যারা হুমকি দিতে পারতো তাদের সবার নাম চাই আমার এক্ষুনি। এতে লিখে দিন। সরি স্যার, কিন্তু এইভাবে কারোর নাম লেখা যায় নাকি? পেন দিয়ে লিখুন। যদি অন্য কোনো উপায় থাকে সেভাবে লিখুন, আমাকে এসএমএস করতে পারেন। আমার ওই লোকগুলোর নাম চাই যারা গিরিশ কৌশলের বন্ধু ছিল না। কিন্তু স্যার ওনার তো কোনো শত্রুই ছিল না। তাহলে এমন কেউ ছিল যে গিরিশ কৌশলের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের জন্য আঘাত পেয়েছিল? গিরিশবাবু অনেক চাষেরই বন্ধা জমি কিনেছিলেন, বহুদিন ধরে কিনে আসছিলেন। তারপর হঠাৎ করে হাইওয়ে হলো আর রাতারাতি জমির দামগুলো 100 গুণ বেড়ে গেল। তাই যারা ওই জমিগুলো বিক্রি করেছিল তাদের তো খারাপ লেগেই ছিল। তার মধ্যে কে এমন ছিল যে তার নিজের বিক্রি করা বন্ধা জমিটাকে গিরিশ কৌশলের রক্ত দিয়ে ভেজাতে চেয়েছিল? নাম লিখে দাও। কিন্তু এরকম ভাবে তো আমি কারো নাম লিখে দিতে পারি না। শোনো, তোমার মালিককে খুন করা হয়েছে। যদি সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য 10-12 জনকে ডেকে পাঠাই তাহলে কারোর কোনো অসুবিধা হবে না, এমনকি তোমারও। নাম লিখে দাও। শুনুন স্যার, আমাদের এই বারমের, জয়সলমের, উদয়পুর, জয়পুরে যতগুলো সুপারি গ্যাং আছে না, সব জায়গা থেকে একটাই উত্তর এসছে, না। আচ্ছা, দিল্লি, মুম্বাই বা অন্য কোথাওকার গ্যাং হতে পারে কি? সেটা রিসার্চও আমরা করছি স্যার। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। এই গিরিশ কৌশল বাবু না, ওনার নামে অনেক প্রপার্টি আছে, আর ওনার পরে ওনার পুরো সম্পত্তি পাবে ওনার স্ত্রী আর ওনার 2 মেয়ে পাবে স্যার। এটা খোঁজ নিয়ে জানতে পেরেছি স্যার। তুই ঠিক খবরই পেয়েছিস। তাহলে আমি বলছিলাম স্যার, যেহেতু সম্পত্তির ভাগিদার আর কেউ নেই, তাই ওকে মেরে কারোর লাভ হবে না। তাহলে এটাও হতে পারে যে পেশাদার সুপারি কিলারের কাজ নাও হতে পারে। শোন একটা কথা, ওরা যারাই হোক হেলমেট পরে এসেছিল, মানে পুরো তৈরি হয়ে এসেছিল। মাত্র 20 সেকেন্ডের মধ্যে কাজটা শেষ করে চলে গেল। কোনো অস্ত্র বা প্রমাণ কিছুই রেখে যায়নি। এটা 100% নিশ্চিত ওরা পেশাদার গুন্ডা। আর হ্যাঁ, আমি সেই লোকটার নাম চাই যে এদেরকে সুপারি দিয়েছিল। একটু টাইম দিন স্যার, টাইম দিলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। স্যার, গিরিশ কৌশল আর তার এমপ্লয়ীদের ফোন রেকর্ড কালকের মধ্যে চলে আসবে। আর গিরিশ কৌশলের টেন্ডার আর সরকারি কন্ট্রাক্টস, সেটার ব্যাপারেও খোঁজ নিয়েছি স্যার। কন্ট্রাক্ট আর টেন্ডারগুলোতে উনি শুধুই জুনিয়র পার্টনার হয়েছিলেন। ওনার ভূমিকা ছিল শুধু টেন্ডার পাস করিয়ে দেওয়া, কারণ ওনার আসলে একটা পলিটিক্যাল কানেকশন ছিল। মানে এটা পলিটিক্যাল কিলিংও হতে পারে, অথবা এমন কোন লোক যে গিরিশ কৌশলকে শুধুমাত্র এই জন্যই রাস্তা থেকে সরাতে চায় যে গিরিশ কৌশল সমস্ত কন্ট্রাক্ট পাস করিয়ে নিচ্ছিল তাই। রাইভাল পলিটিক্যাল পার্টি আর গিরিশের পার্টির মধ্যেকার রাইভাল, দুটো পার্টির ইনফরমেশন বার করার চেষ্টা করছি আমরা। গুড। কোনো অ্যাঙ্গেলই চেক না করে পাস করবে না তুমি, কারণ ভেতরের লোকই বিশ্বাসঘাতকতা করে। এখন আমাদেরই ঠিক করতে হবে যে ভেতরের লোককে আর বাইরের লোককে। একদিকে পুলিশ বাইরের লোককে আর ভিতরের লোককে এটা খোঁজ নিতে ব্যস্ত ছিল, তো অন্যদিকে এই খুনের ষড়যন্ত্রের রঙ্গমঞ্চের ব্যাকস্টেজ আর অনস্টেজের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা এই নাটকের জবনিকা পতনের হুমকি দিচ্ছিল। ভাই কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন আর অপেক্ষা করে লাভটা কি? ভাই অরুণ, আর কিছুদিন অপেক্ষা কর ভাই। না 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 ভাই, আমাকে কালকে লখনৌ ফিরতে হবে। ভাই আমি একটু টেনশনে আছি। ভাই টেনশন আমারও চলছে, তুই জানিস। এই গিরিশ কৌশল তো কোনো সাধারণ লোক ছিলেন না যে তাকে মারার পর তার এলাকাতেই বুক চিতিয়ে ঘুরে বেড়াবো। এখন আমাদের আন্ডারগ্রাউন্ড হতেই হবে, আর তুই ভালো করে জানিস যে আন্ডারগ্রাউন্ড হবার খরচা অনেক। ভাই আজকের মধ্যে কি করে টাকা দেবো বলতো? আরে ভাই, তোর গিরিশ কৌশলকে মারার ছিল, আমরা তো মেরে দিয়েছি নাকি? এখন তো আমরা টাকা চাইবো কি না? আরে ভাই আমি তো টাকা দেবো না বলছি না, কিন্তু পার্টি তো টাকা দিচ্ছে না, সালা পাল্টি মেরে দিয়েছে। তুই আমাদের ধান্দা দুটো উসুল খুব ভালো জানিস। প্রথমটা হলো সুপারি যদি নিই তো পার্টিকে ওড়াতেই হবে, আর দ্বিতীয় কেউ কথা দেবার পরে পাল্টি খেলে তার জিভ কেটে নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে 24 ঘন্টা সময় দে, আমি ওদের সঙ্গে আবার কথা বলছি।
এই যে এই নাম্বারটাই হবে। হ্যাঁ স্যার, কারণ সেদিন রাত্রে যখন বাবার কাছে প্রথম ফোনটা আসে তখন আমরা খেতে বসেছিলাম। হ্যালো। 12 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত এই নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছিল। আচ্ছা কুন্তি দেবী, আপনি বলছিলেন যে গিরিশবাবু আপনাকে বলেছিলেন, তো এটা কি কখনো উনি বলেছিলেন যে এই হুমকি ওনাকে কারা দিত? আসলে ও আমাদের কোনো টেনশন দিতে চাইতো না বলে কোনো কিছুই বলতো না। কিন্তু স্যার এই ঘটনাটা মানে 12 এপ্রিলের ঘটনাটা আমাদের সামনেই হয়েছিল। ঠিক আছে। মা, প্রহ্লাদ আঙ্কেল ফোন করেছিলেন, বলছিলেন যে বিজনেসের সমস্ত অ্যাকাউন্ট তোমার নামে ট্রান্সফার করতে হবে। আমি কতবার বলেছিলাম যে তোমাকে ছাড়া আমাদের তিনজনের জীবন একেবারে অচল হয়ে যাবে, খুব প্রবলেম হয়ে যাবে আমাদের, কিন্তু ও মা আমি জানি যে এখন আমাদের কাঁদা উচিত, এর পরেও আমরা কাঁদতে পারবো, কিন্তু একটা ব্যাপার তো কোনো দিনও চেঞ্জ হবে না, বাবা আর কোনো দিনও ফিরে আসবে না মা। আমাদের ওনাকে ছাড়াই ম্যানেজ করতে হবে, একে অপরকে হেল্প করতে হবে মা, এছাড়া আর কোনো উপায় নেই। স্যার আমাদের এই নাম্বারটা তো প্রিপেড, এতক্ষণে তো বহুবার আইডেন্টিটি বদলে ফেলেছে। এতগুলো আইডেন্টিটির কোনো রেকর্ড রাখো না তোমরা? স্যার এই প্রিপেড সিম কার্ডের ইতিহাস বিশাল লম্বা হয়, কোনো একজন কাস্টমারের কাছে থাকে না, আইডিস পাল্টাতে থাকে। তাও আমরা খুঁজে খুঁজে বেশ কয়েকটা নাম বের করেছি, ওগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার আর একটা কথা, এর মধ্যে অনেক নাম নকল হতে পারে। এই সিম কার্ডের যা ডিটেল আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। স্যার সিম কার্ডটা তো জাল, আর ইনস্ট্রুমেন্টটা তো মানধাতার আমলের, কিন্তু তাও IMEI ট্র্যাকিং এর জন্য দিয়ে দিয়েছি। রাস্তবি এই নাম্বারের পিছনে বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমার মনে হয় না এই নাম্বার থেকে কিছু পাওয়া যাবে। 12 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত গিরিশবাবুকে হুমকি দেবার লোকটাকে এইভাবে পাওয়া যাবে বলে মনে হয় না। স্যার কুন্তি দেবী আর ওনার মেয়ে মাধুরী বলেছে এর মধ্যে ওদের কাছে অনেকগুলো ফোন আসে আর তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর ঠিক তার 2 সপ্তাহ পরে 5ই মে হঠাৎ করে গিরিশ কৌশলকে মার্ডার করা হয়। এত লম্বা গ্যাপ, আর এই গ্যাপে একটাও এক্সটর্শনে কল নেই। আমার তো মনে হয় স্যার এটা কোনো এক্সটর্শনের কেসই না, হতে পারে এই কলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য করা। হতে পারে। বেশিরভাগ খুনি যারা নিজেদের খুব চালাক মনে করে এভাবেই মিসলিড করে। একবার যদি এই মিসলিডের ব্যাপারে জানতে পারি তাহলে খুনিকে ধরাটা অনেক সহজ হয়ে যাবে। রস্তবি, আমার এখনো মনে হচ্ছে যে কোনো না কোনো ভেতরের ব্যাপার আছে। ভিকটিম গিরিশ কৌশলের কাছে 12 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত হুমকি ফোন এসেছিল। এক্সটর্শন হিসেবে 1 কোটি টাকাও চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের এই বিষয়ে কোনো আন্দাজই ছিল না যে এই কলের সঙ্গে তাদেরই জেলে বন্দী এক যুবকের সম্পর্ক ছিল। যদি বিনয় পরিহারকে অস্ত্রসহ আচমকা পুলিশ না ধরত তাহলে হয়তো পরের দিন সকালেই বিনয় গিরিশ কৌশলের জীবন শেষ করে দিত। কিন্তু এই কাজ অন্য কেউ করে গেল। কারা সেই খেলোয়াড়, আর আসলে এই খেলার উদ্দেশ্যটাই বা কি ছিল? প্রহ্লাদ আঙ্কেল, এখন অনেকগুলো বিষয় আমাকেই সামলাতে হবে, যেগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মারে, আমি আর অতুল আছি তো। আমরা তোমার বাবার খুব কাছে ছিলাম আর বিশ্বাসীও ছিলাম। উনি আমাদের অনেক উপকার করেছেন, তুমি চিন্তা করো না, আমরা দুজনে আছি তো তোমাকে সাহায্য করার জন্য। বাবা সবসময় ভীষণ হাসি খুশি থাকতেন, সবাইকে এমন দেখাতেন যেন উনি খুব আনন্দে আছেন। কিন্তু আঙ্কেল, আপনি তো এটা খুব ভালো করেই জানেন, সৌরভ দাদার চলে যাওয়ার পর উনি ভেতর থেকে ভেঙে গিয়েছিলেন।
গিরিশ কৌশলের ছেলে সৌরভের কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল না করানো হয়েছিল? স্যার, এটা যোধপুরের কেস ছিল। ওখানকার তদন্তকারী অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। সৌরভ কৌশল অন দ্য স্পট মারা যায়। কারোর উপর সন্দেহ? সন্দেহ করার জায়গাই ছিল না। অ্যাক্সিডেন্ট যে গাড়িটায় হয়েছিল সেটা আমাদের যোধপুরের এক বিজনেসম্যানের, আর উনি ছেলেটাকে হসপিটালে নিয়ে আসেন। সাক্ষীও ছিল 2-3 জন। তারা বলেছে যে ছেলেটা হেলমেট না পরে রং সাইডে বাইক চালাচ্ছিল। বড় গাড়িটার কোনো দোষই ছিল না, আর তাই কেসটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে রেজিস্টার করি। এডিআর ফাইল করার 1 মাস পর যোধপুর পুলিশ এই কেসটাকে ক্লোজ করে দেয়। হতে পারে অ্যাক্সিডেন্ট সত্যিই হয়েছিল। আমাদের খোঁজরগুলো এখনো কিছু বলছে না। সবাই তো স্যার একই কথা বলছে। স্টেটের বাইরেও যতগুলো চেনাশোনা সুপারি মার্ডার গ্যাং আছে তাদের কারোর নাম এতে উঠে আসছে না। গিরিশ কৌশলের ল্যান্ড ডিলসের গল্পটা কি? স্যার, উনি অনেক কৃষকের থেকে অনেক বন্ধা জমি কিনেছিলেন, যেগুলো হাইওয়ে হওয়ার পর অনেক দাম বেড়ে যায়। তাহলে তো অনেকেরই রাগ হওয়া উচিত। রাগ তো হওয়ারই কথা স্যার, তবে ওনার বেশিরভাগ চুক্তি ঠিকঠাকই ছিল। বেশিরভাগ মানে বলতে চাইছে স্যার, কিছু কোর্টের ভেতরে সেটেল হয়েছিল, কিছু কোর্টের বাইরে। ওভারঅল সব সেটেলড। তাহলে লাভ কার হতে পারে গিরিশ কৌশলের মৃত্যুতে বা তাকে খুন করাতে? 9 দিন পর্যন্ত এক্সটর্শনে কল আসে, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আর তার ঠিক 2 সপ্তাহ পরে গিরিশ কৌশলের মার্ডার হয়ে যায়। রাস্তগি, এমনটা তো নয় যে উত্তরগুলো আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই হলো 50,000 টাকা, যেটা আপনি চেয়েছিলেন। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর বাকি টাকাটা চেকে দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু ডিলটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশ্বনাথ বাবু, আমাদের কি ভুল হয়েছে বলুন তো? যে দামটা গিরিশ বাবু আপনার ওই 2 বিঘা বন্ধা জমির জন্য দিচ্ছিলেন, আপনার ছেলে কেদার আরো অনেক কম দামে অন্য কাউকে বেচে দিল। আমি তোমাকে বলেছি না, এরকম নয় যে জমিটা আমি বেচবো না। আর এরকমটাও ছিল না যে আমরা একই দামে আটকেছিলাম, কিন্তু আপনি তো কথা বলতেই রাজি হননি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। আমি তো এখনকার কথা ভাবছি। ছেলেকে পড়াতে গিয়ে অনেক খরচ হচ্ছে, তাই আমি ভাবলাম যে দামটা যাই হোক, বেচে দিই আমার জমি। দাদা, একবারের জন্য আপনার মনে হলো না একটা ফোন করি? একবার বলতে তো পারতেন। আপনি যে দামে বলতেন সেই দামেই আমি কিনে নিতাম। আরে ছাড়ো না, জমি বিক্রি হচ্ছে আমার, মনটা খারাপ হচ্ছে তোমার। ব্যাপারটা কি ভাই? সেটা আপনি বুঝবেন না দাদা। তো বোঝাও আমাকে। তোমার গিরিশ কৌশলের কাছে জমির অভাব তো ছিল না, অর্ধেক বার্মের তো কিনেই ফেলেছিলেন উনি। এখন তো উনি নেই, এর পরেও আমার মাথাটা তুমি খাচ্ছ কেন? আরে শোন নিতিন। হ্যাঁ জ্যাঠামশাই। তোর দাদা বিনয়ের কি খবর? আসলে জেঠু, আমি ওর জামিন করানোরই চেষ্টা করছি। তোদের 2 ভাইকে আমি এই জন্য ঘর ভাড়া দিয়েছিলাম যে তোরা এই বার্মেরে পড়াশুনো করতে এসেছিলি, কিন্তু পড়াশুনো বাদ দিয়ে আর সব করেছিস, এমনকি বেআইনি বন্দুকের ব্যবসা পর্যন্ত। তার মানে হলো একটাও সঠিক কাজ করিসনি। জেঠু, আর এরকম কিছু হবে না। এরপরে আর এরকম হবে না, তার কারণ তোরা তো এখানে থাকবেই না। আমি হঠাৎ করে কোথায় যাব? আমি কি করে জানবো? 1 সপ্তাহ সময় দিচ্ছি, অন্য কোথাও ঘর দেখে নে। অপরাধীদের জন্য এখানে জায়গা নেই। বাইরে কে? আমি সুজিত। 50,000 আছে। 50 দিয়ে কি হবে রে? 50 দিয়ে আমরা মাছিও মারি না। আমি এই টাকাটাই বার করতে পেরেছি অনেক চেষ্টার পরে। আবে, তুই চেষ্টা করার কথা বলছিস? আমরা তো একটা জলজান্ত লোককে মেরে ফেলেছি। আর এত পরিষ্কার কাজ করেছি না আমরা, পুলিশ কোনো প্রমাণই পায়নি। কেউ জানে না যে আমাদের গ্যাং সুপারি নিয়েছে। খোচররাও কিচ্ছু বলতে পারবে না। ভাই, আমাকে এসব বলে কি লাভ বলতো? আমি তো তোদের সঙ্গেই ছিলাম, তাই না? সঙ্গে ছিলিস, কিন্তু এখন কার সঙ্গে জানি না। ভাই 50,000 দিয়ে দিয়েছি, আর বাকিটাও পেয়ে যাবি, তবে কিস্তি। আবে, আমরা গিরিশ কৌশলকে কি কিস্তিতে মেরেছি? আবে, নিজের পকেট থেকে 25,000 টাকা দিয়েছি কাজটা করার জন্য। ইম্পোর্টেড বন্দুক, পেট্রোল, কখনো এটা খরচা কখনো ওটা খরচা, তারপর মাথাটা ঠান্ডা রাখতে হবে। তারপর তুই এই মাত্র 50,000 টাকা নিয়ে এসছিস। 6 লাখ টাকার কথা হয়েছিল না? 6 লাখ টাকাই চাই ক্যাশ।
ভাই আমিও তো সেটাই চাইছি, তোদের টাকাটা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলি। কিন্তু পার্টি যদি টাকা না দেয় আমি কি করবো বলতো? তাহলে এতে আমার দোষ কোথায়? তাহলে একটা কাজ করি না, পার্টিকেই উড়িয়ে দিই। যে আজকে দিতে পারছে না সে কালকে কি করে দেবে? আবে আমরা যদি টাকা না পাই কোনো ব্যাপার না, কিন্তু কমসে কম এইটুকুনি তো সান্ত্বনা থাকবে যে আমাদের টাকা দেয়নি, তাকে তো আমরা মেরে দিয়েছি। না না, এখন যদি পার্টির কিছু হয়ে যায় ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, আমরা সবাই ফেঁসে জেলে ঢুকে যাব। তাহলে তুই এক কাজ কর, পার্টির সঙ্গে দেখা করিয়ে দে, ওর সাথে মিটিং ফিক্স করিয়ে দে। আমি চোখে চোখ রেখে নিজেই জিজ্ঞেস করে নেব যে ভাই টাকাটা দিবি কি না। ঠিক আছে, কথা বলছি পার্টির সঙ্গে। আমার ফোন। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ ঠিক আছে বললাম তো। হ্যাঁ রে বাবা, জমির বাকি টাকা কবে দেবে? ওরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর চেক দেবে বলেছে। তোর দাদু 4 বিঘে জমি বেচে দিয়েছিল একদম সস্তা দামে। ভাগ্যে যা ছিল হয়ে গেছে, এখন আর কি করবে বলো? হ্যাঁ সেটাও ঠিক। তারপরে এত বছর পর 2 বিঘে বেচলাম, সেটাও লোকসান হলো। আরে এটাকেও ভাগ্য বলে ধরে নাও, শুধু শুধু টেনশন করো না। হ্যাঁ বলো। কে ফোন করেছিল? প্রহ্লাদ আঙ্কেল করেছিল, কিছু কাজ আছে বলছিলেন। দেখ মাধুরী, আমি চাই না যে তুই অফিসের কাজের জন্য কলেজের পড়াটা নষ্ট করিস। মা সেরকম কিছু হবে না, কলেজ আর অফিস দুটোই সামলে নেব আমি। মাধুরী দিদি, পুলিশকে কিছু জানতে পারলো যে বাবাকে কারা? না সেটা এখনো কিছু জানা যায়নি, কালকেই পুলিশের সঙ্গে কথা হয়েছিল। স্যার আমরা যতগুলো লোক আছি এই ধান্দাতে সবাই অবাক হয়ে গেছি। এত বড় একজন মানুষের সুপারি বেরোলো আর আমরা কোনো রকম ভাবে খবরই পেলাম না। স্যার আমি জানি তো না, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি। তাড়াতাড়ি বল। ব্যাপারটা এরকম নয় তো যে পানালা পান সাজিয়ে নিজেই খেয়ে নিয়েছে এই কেসটাতে? মানে কি বলতে চাইছিস তুই? মানেটা তো পরিষ্কার স্যার, আপনি না জানি কত খোঁচর, হিস্ট্রি সিটার, আরো কার কার কাছে সব জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু এখনো তো কোনো পেশাদার লোকের নাম আসেনি সামনে। এখনো পর্যন্ত তো নয়। এরপরেও হয়তো আর আসবে না, কারণ এটা কিন্তু কোনো পেশাদার লোকের কাজ হতেই পারে না। হতে পারে যার গিরিশ কৌশলের উপর সবচাইতে বেশি রাগ ছিল সেই হয়তো ওকে শেষ করে দিয়েছে। আচ্ছা এসব হচ্ছেটা কি? কেউ নিজের কাজ না করে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে, তাও আবার ফ্রিতে। আর প্র্যাকটিক্যালি আমাদের হাতে কি আছে? জিরো। আজ পর্যন্ত কোনো কেসে আমরা কোনো হিস্ট্রি শিটার বা কোনো খোঁচরদের এত টেস্ট নিইনি, কিন্তু সবাই স্যার একই কথা বলছে যে কিচ্ছু জানে না। না রস্তগি, এটা হতে পারে না যে কিছুই হয়নি। তুমি গিরিশবাবু স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেছ? কোনো পারিবারিক ব্যাপার, অ্যাফেয়ার, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো মন কষাকষি? স্ত্রীর অ্যাফেয়ার হতে পারে, মেয়ের অ্যাফেয়ার হতে পারে। এই অ্যাঙ্গেলগুলো তো এখনো ভাবিনি আমরা। আমি কৌশল পরিবারের পার্সোনাল ডিটেলস বের করছি, হতে পারে কিছু পাবো। সুজিত ফোন করেছিল, কালকে পার্টিকে নিয়ে আসছে। বল কি করব? পার্টিকেই ঠুকে দিয়ে এখান থেকে কেটে পড়বো? ওর ব্যাপারে আমরা পরে ভাববো, আমি তো এখন অন্য জিনিস ভাবছি। কি ভেবে রেখেছিস তুই? এই জয়সালমীরেই একটা বড় হাত মারতে হবে। কোনো বাড়ি বা দোকান দেখে রেখেছিস নাকি? একটা দোকান আছে সোনার। বড় না ছোট, কিন্তু আমি খোঁজ নিয়েছি, যদি লুট করতে পারি না 6-7 লাখ টাকা তো পাবোই। ধরা পড়ার ভয়? ওটা তো আছে, কিন্তু এতটাও নেই যে রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে,
তাই করি। প্রথমে সুজিত আর ওর পার্টির সঙ্গে কথা বলে নি, তারপরে এই কাজটা করব। মা, আমি কলেজ যাচ্ছি, তারপর ওখান থেকে অফিসে যাব, তারপর বাড়ি ফিরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রক্তে রাঙা এই রঙ্গমঞ্চে বহু চরিত্র নিজেদের মতো অভিনয় করছিল। এই কাহিনীতে অনেক প্লট ছিল, সাব প্লট ছিল, যারা নিজেদের ভিন্ন ভিন্ন কাহিনী বলছিল। এই কাহিনীগুলো নিজেদের মধ্যে এমনভাবে জড়িয়ে গেল যে কে কি চরিত্র অভিনয় করছে সেটা নিজেরাও ভুলে গেল। এই কেসের ইনভেস্টিগেশন কি এই জটিল কেসটা জট খুলতে পারবে? এই রঙ্গমঞ্চের যবনিকা পতন কি ঘটবে, নাকি রহস্যের উন্মোচন হবে? এরই মধ্যে এই রঙ্গমঞ্চের চরিত্ররা আরো একটি অপরাধ, আরো একটি কাণ্ড ঘটাতে প্ল্যান শুরু করলো। এই অপরাধ ঘটার আগেই কি তাদের আটকানো যাবে? তারা কি কখনো পুলিশের হাতে আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে আগামী দিন, আগামী পর্বে। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।